আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কবিতা রিভিউ। আপনারা জানেন আমি ঘোষণা দিয়েছিলাম মাঝে মাঝেই আমাদের প্রতিভা প্রকাশ গ্রুপে পোস্টকৃত লেখাগুলো নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা সংশোধনী যতটুকু পারবো আমি করব। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। প্রতিভা প্রকাশ গ্রুপে নিয়মিত সকলেই বিভিন্ন রকমের লেখা পোস্ট করে থাকেন। সেই লেখাগুলো থেকেই আমি অন্তত প্রাপ্তি স্বীকারটুকু করব এবং চেষ্টা করব সবার লেখাগুলো অল্প অল্প করে টাচ করে যেতে। আজকে সকালে ঘোষণা দিয়েছিলাম যে আজকে রাত 9টায় প্রতিভা প্রকাশ গ্রুপে পোস্টকৃত লেখাগুলো থেকে লাইভে আলোচনা করব। সেই প্রেক্ষিতেই এখন লাইভে আসা। আজকে সারাদিন আমার দেখা অনুযায়ী 35 জন তাদের লেখা পোস্ট করেছেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সবার লেখাগুলো অন্তত টাচ করে যেতে। আমার আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে কি না, ঠিক মতো সব কিছু ঠিকঠাক আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার কথা বলা আলোচনা আনুষ্ঠানিকতা এখনই শুরু করব। আপনারা দয়া করে জানাবেন যে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা। লাইভে এসেছেন ইতিমধ্যে যুক্ত হয়েছেন মোসাম্মদ মুক্তা খাতুন, মাকসুদান নাহাল, নুরুন নওয়াজ, রাশিদুল হাসান বাচ্চু, নাসরিন দায়ের আপু, সুবোধ বিশ্বাস সহ আরও অনেকে। তো আমরা এই মুহূর্তে শুরু করে দিতে চাই। আপনারা অন্তত কেউ কমেন্টে জানান যে আমার আওয়াজটুকু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না। যারা দেখছেন মানজুর রশিদ ভাই, তাসরিফা খান সবাই লাইভে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। নুরুন নওয়াজ ভাই কমেন্ট করেছেন। আমি এই মুহূর্তে আমার সামনে স্ক্রল করে যে লেখাগুলো সামনে আসবে আমি ধারাবাহিকভাবে সেগুলো বলবো। আমার জানা অনুযায়ী আজকে 35 জন লেখা পোস্ট দিয়েছেন। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে সবার লেখাগুলো টাচ করে যেতে। তো আমি আর দেরি করব না, কথা দীর্ঘ করব না, শুরু করে দিতে চাই আজকের লাইভ আয়োজন কবিতা রিভিউ। এই প্রথমেই আমার সামনে যেই লেখাটি এসেছে, লেখক মণি খন্দকার, আমাদের একজন প্রিয় ভাজন, 90 দশকের খ্যাতিমান একজন কবি মণি খন্দকার ভাই তার কবিতা পোস্ট করেছেন। কবিতার শিরোনাম প্রথম প্রেমিকা। শৈশবে যে মেয়েটি প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল সে এখন রাজমিলে ধানের কুড়ো ঝাড়ে। মনে হয় 50 কেজি চালের বস্তা ওর কাছে শিশুর খেলনা। এক ঝটকায় মাথায় তুলে বাতাসের বেগে হেঁটে যায়। কদিন আগে ওর চতুর্থ স্বামীটা পালিয়েছে বান হাতে। রাতে গাজার টাকা চেয়ে গোলমাল করায় এমনভাবে বাঁশের বাড়ি দিয়েছে যে তার হাত গুঁড়ো। একটি বর্ণনামূলক কবিতা এবং ছন্দবদ্ধ একটি কবিতা। ধন্যবাদ মণি খন্দকার ভাইকে তার কবিতা পোস্ট করার জন্য। তারপর আমার সামনে যে কবিতাটি চলে এসেছে, কবিতার শিরোনাম যৌতুগৃহ। লেখকের নাম দেখা যাচ্ছে এখানে অর্বাচীন এই নামে। মূলত যিনি পোস্ট করেছেন ওনার নাম হলো দত্ত কুমার সঞ্জীব। গৃহহীন নই তবু মন গৃহহারা, সারা সব অসার প্রয়োজনে, মনে ছিল যা কিছু সব সজ্জায় দাঁড়ায় নির্লজ্জ বেহায়ারা। এভাবে এটি একটি গদ্য কবিতা এবং বর্ণনামূলক। তারপর আমার সামনে যে কবিতাটি এসেছে শিমু শামীমা আপুর একটি কবিতা, শিরোনাম আটপৌরি গল্প, কবিতা শিরোনাম। এবং আমি একটি কথা গত লাইভে বলেছিলাম যে কবিতার শিরোনাম প্রথমে লিখবেন, তারপরে কবির নাম লিখবেন, তারপরে কবিতা পোস্ট করবেন। এইটা সাধারণত একটা নিয়ম। এবং আপনি যখন পত্রিকায়ও লেখা পাঠাবেন প্রথমে শিরোনাম, তারপরে কবির নাম, তারপরে কবিতাটা দিবেন। এটা হলো ভদ্রতা।
কিন্তু অভদ্রতা বলবো না, আমার নিয়মটা হলো এইটাই যে কবিতার নামের পাশে কবির নামটা লেখা পাশাপাশি। কিন্তু শিমু শামীম আপু তার নিজের নামটি লিখেছেন সবার নিচে। আমি বলবো এখন থেকে নামটা উপরে লিখবেন। এবং আপনার কবিতাটি বেশ সুন্দর দেখা যাচ্ছে, আমি একটু পাঠ করে শোনাই। প্রত্যাশিত মুহূর্তের কিছু অপেক্ষা ঠায় দাঁড়িয়ে থাকে এই শহরের জানালায়, ঝুল বারান্দায়। প্রতীক্ষা, বিদায় বা আসা যাওয়ার কত গল্প সাজানো তাতে। বৃষ্টি দিনের উদাসীনতা, গাছের পাতায় লেগে থাকা বৃষ্টির টুপটাপ পতন, ভেজা কাকের শরীর, জমে থাকা রাস্তার পানি, মাঝে মাঝে রিকশার টুংটাং বেল। চমৎকারভাবে আমাদের শহরের দৃশ্যপটটা তার কবিতায় উনি তুলে ধরেছেন। ধন্যবাদ শিমু শামীম আপাকে তার কবিতার জন্য। যারা লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মোল্লা তারিকুজ্জামান ভাই, নূর মোহাম্মদ, তিথি আফরোজ, প্রিয় কবি একজন, হালিম নজরুল ভাই, কাব্যকস্তা, জেবুদ নজরুল ইসলাম খান, ফারহান শিল্পীর, যারা মেজবাউদ্দিন আহমদ ভাইয়া, যারা লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমি বলে যাচ্ছি আমার কিছু কিছু মন্তব্য। তারপর আজকে একটি আবৃত্তি পোস্ট করেছেন নির্মলেন্দু গুণের জন্মদিন উপলক্ষে। আজ কবি নির্মলেন্দু গুণের ৮০তম জন্মদিন। আমরা কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবং এই ভিডিওটি পোস্ট করেছেন সুমন মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একজন সিনিয়র আবৃত্তিকার সুমন মুখোপাধ্যায়। দাদাকে কৃতজ্ঞতা, আপনি চমৎকার একটি আবৃত্তি পড়ে দেওয়ার জন্য নির্মলেন্দু গুণের কবিতা পূর্ণিমার মধ্যে মৃত্যু। আপনাকে ধন্যবাদ চমৎকার একটি আবৃত্তি গ্রুপে পড়ে দেওয়ার জন্য। এবং আমরা আশা করব আপনি মাঝে মাঝে আপনার কবিতা এইভাবে পোস্ট আবৃত্তি দিবেন। লাইভে আরও যুক্ত হয়েছেন নুরুজ্জামান মনি ভাইয়া, নুসরাত জাহান, জেরিন আপু, সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা এবার আসব যে কবিতা, যেই একটি গল্প উনি পোস্ট করেছেন, সেটা হলো মাসুদ পারভেজ খান। গল্পের শিরোনাম হঠাৎ দেখা, পর্ব 1। আপনাকে ধন্যবাদ পড়ে দেওয়ার জন্য। আসলে গল্প পড়ার মতো সময় আমাদের এই সংক্ষিপ্ত লাইভে আসলে সম্ভব হবে না, তবে আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি নিয়মিত আশা করি পোস্ট দিয়ে যাবেন এবং চর্চা করে যাবেন। তারপর আমার সামনে যে লেখাটি এসেছে, ওনার নাম হলো কুমুদ শুভ্র ফারুক। লেখার শিরোনাম প্রতিশোধ স্পৃহা। অতি ঠান্ডা মাথায় আমি এক মহাসর্বনাশের ছক কষি। বিন্দু বিসর্গ টের পাও কি পাশের? হাসি মত্ত তুমি নাকি এটা ভেবেই খুশিতে মত্ত? থাকো যে তোমাকে নিয়ে দিবস নিশি লিখি কত্ত। চমৎকার ছন্দবদ্ধ একটি কবিতা। ধন্যবাদ শুভ্র ফারুক ভাইকে। তারপর আমার সামনে যেই লেখাটি এসেছে, উনি হলেন শাহজাহান রবি। তার লেখা শিরোনাম তীর্থের কাল। ওই যে দেখো পাহাড় চূড়ায় উদাস আলোর বাতি, তুই সাধনায় কাটালাম হায় সেথায় দিবস রাতি। আমি এখন কর্কশবাসী, আমি এখন ঋষি, কাম কামনায় তুই সাধনায় ধরা অতল চষি। চমৎকার ছন্দবদ্ধ একটি কবিতা। আপনাকে ধন্যবাদ শাহজাহান রবি ভাইকে তার কবিতার জন্য। এটি মূলত একটি পদ্য। তারপর আমাদের সামনে যে লেখাটি এসেছে, শিশু সাহিত্যিক বলবো আমি, ছড়াকার এবং আর্টিস্ট সাদির হুসাইন। আমার সাথে কখনো ফেস টু ফেস দেখা হয়নি, নিয়মিত উনি চর্চা করে যাচ্ছেন। তার একটি চমৎকার ছড়া আমাদের মাঝে উপহার দিয়েছেন, পোস্ট দিয়েছেন প্রতিভা প্রকাশ গ্রুপে। লেখাটি শিরোনাম না বুঝিলাম। না বুঝিলাম ভালো মন্দ, না চিনিলাম ধর্ম, না বলিলাম নীতির কথা, না করিলাম কর্ম, না শিখিলাম শিক্ষা দীক্ষা, না দেখিলাম ভালো, না ধরিলাম সঠিক সময়, না খুঁজিলাম আলো, না রাখিলাম সত্যে জীবন, না থাকিলাম খাঁটি, না হাঁটিলাম দিনের পথে, না ঘাটিলাম মাটি, না জাগিলাম আরাধনায়, না ডাকিলাম স্রষ্টা, না ভাবিলাম জীবন নিয়ে, না মানিলাম দ্রষ্টা। চমৎকার ছন্দবদ্ধ একটি ছড়া উপহার দেওয়ার জন্য সাদির হুসাইনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমার সামনে যে লেখাটি এসেছে, লেখার শিরোনাম ফিরে এসো, কবি সাগর আহমেদের। যারা দেখছেন মন্তব্য জানাবেন। আমি চেষ্টা করছি ছোট ছোট করে একটি কমেন্ট করে যেতে। আসলে পরিপূর্ণ আলোচনা সমালোচনা নয়, আমি অন্তত প্রাপ্তি স্বীকারটুকু, যারা প্রতিভা প্রকাশ গ্রুপে পোস্ট করে যাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে প্রাপ্তি স্বীকারটুকু আমি আসলে জানাচ্ছি সবাইকে। ফিরে এসো সাগর আহমেদ। সেই তো কবে চলে গেছো অমাবস্যার কালীগোলা অন্ধকারের পালকিতে চড়ে, চেয়ে দেখো আমার আকাশে আজ কোনো পূর্ণিমা নেই। তবুও যখন অরণ্যের আশ্রয় খুঁজি, যখন পাহাড়ের খুব কাছে যাই, আকাশ উজাড় করে পুরোটা হৃদয় খুলে দেয়। সে আকাশে বিরহের বার্তা নিয়ে সাই সাই করে উড়ে যায় পত্র বাহক মেঘফুল।
চমৎকার একটি চিত্রগল্প উপহার দিয়েছেন সাগর আহমেদ, তার কবিতার জন্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তারপর আসব লেখক মোহাম্মদ কামরুল হাসান, শিরোনাম রঙিন চিঠি। রঙিন খামে রঙিন চিঠি এসে গেছে দেখি, যেতে হবে অচিন দেশে স্বজন সুজন রেখে। অন্তমিলে কিন্তু সমস্যা হয়ে গেল, দেখি এবং রেখে। তারপর বদন খালি মলিন হলো নড় বড় করে দন্ত, লোচন রশ্মি কমে গেছে রসনা করেছে ভ্রান্ত। আপনার লেখা চমৎকার ছন্দবদ্ধ একটি লেখা, কিন্তু অন্তমিলগুলো যখন আপনি দিবেন তখন চেষ্টা করবেন সমিল দেওয়ার। দেখির সাথে মেকি হতে পারে, ঠিক আছে, কিন্তু দেখির সাথে রেখে, দন্তের সাথে ভ্রান্ত, কর্মের সাথে দম্বে, কষ্টের সাথে ভ্রষ্ট, ভবের সাথে তবে, শেষের 2 স্তবকে অন্তমিল ঠিক আছে, কিন্তু প্রথম 3 স্তবকের অন্তমিল নিয়ে আমার কাছে খানিকটা খটকা লেগেছে। আপনি আপনার লেখাটাকে আরেকবার দেখবেন, তবে আপনার লেখাটি অসাধারণ ছন্দবদ্ধ। ধন্যবাদ মোহাম্মদ কামরুল হাসানকে। তারপর আমাদের সুপদ বিশ্বাস, বিশিষ্ট লেখক। সুপদ বিশ্বাস দাদা অসাধারণ কবিতা এবং কিশোর কবিতা ছড়া লিখেন। তার আজকের যে পোস্ট, একটি ছবি ব্যবহার করেছেন উনি, কবরের পাশে একটি শিশু কাঁদছে, মানে খুব মর্মান্তিক একটি ছবি, এবং 2টি লেখা উনি পোস্ট করেছেন। আমি একটি লেখা পাঠ করে শোনাচ্ছি। খালি পায়ে হাঁটলে মাগো খুব দেখাতে রাগ, খেলার ছলে মাখলে মাটি করতে মেরেরা দাগ, খোকা বলে ডাকতে যখন শুনতে হলে ভুল, দোকান ধরে মুচড়ে দিয়ে মারতে কথার শুল, এক সাজে ভাত না খেলে মা মন করতে ভার, বলতে শুধু আজে বাজে খাবি নাকি আর, গোসল করতে না চাইলে মা রাগ করতে খুব হতে পারে করতে হতো, গায়ে মাথায় তেল মাখিয়ে দিয়ে দিত ডুব, খুব বেশিক্ষণ ঘুমালে মা ধরতে দিতে টেনে কান, বলতে রেগে পড়ার ভয়ে ধরছ এমন ভান, চোখের আড়াল হলে মাগো করতে কত খোঁজ, এ কারণেই বকাঝকা শুনতে হতো রোজ। মা আমাদের এক অসাধারণ মানুষ, যাকে আমরা কল্পনার করে কখনো পাবো না। যার মা নেই সে বুঝেন মা কি জিনিস, আর যাদের মা আছেন তারা অন্তত মাকে সম্মান করবেন, মার কৃতজ্ঞতা করবেন। মা ছাড়া পৃথিবীতে আপনার সৃষ্টি হতো না। আপনি সুতরাং মাকে নিয়ে সবসময় সব লেখকেরই লেখা উচিত। মাকে নিয়ে আমরা ভালো থাকব। মাকে নিয়ে চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য সুপদ বিশ্বাসকে ধন্যবাদ। চমৎকার কমেন্ট করছেন শাহিদুল আলম রুমেন ভাই, আপনার গলা যে কোনো কবিতার সাথে যায়। ভাই আমি আসলে কোনো আবৃত্তিকার না, আমি আমার মতো করে বলে যাচ্ছি, দোয়া করবেন। তারপর যারা দেখছেন, অপূর্ব কুমার কুণ্ডু দাদা দেখছেন, সেলিম ইমরাজ ভাইয়া দেখছেন, যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা। তারপর আমি আসব আমার সামনে যে কবিতাটি এসেছে, কবিতার নির্বাসন লিখেছেন দিল আফরোজ। আজ বিশ্ব কবিতা দিবস, আজ আমিও লিখব একটি কবিতা। কবিতার বিষয় হতে পারে সমাজ, রাষ্ট্রনীতি কিংবা প্রেম ও প্রকৃতি। না থাক দুঃসাহসের পাখাটুকু ভেঙে স্বস্তিময় জীবনযাপন করাই শ্রেয়তর। প্রেয়সীর বন্দনাকেই কবিতার বিষয়বস্তু করে কি এমন উচ্ছন্নে যাবে সমাজ। আমি দিন দুপুরে রমনা পার্কে ঝিঝি পোকার ডাক শুনি, অদ্ভুত সুন্দর প্রকৃতি এখানে নতুন সাজে সেজে ওঠা এই পার্কটাকে আমার কাছে নববধূর মতো রহস্যময় মনে হয়। অসাধারণ কবিতা, অসাধারণ উপমা দিয়েছেন, অসাধারণ রূপকভাবে উপস্থাপনা করেছেন। কবিতা নির্বাসন কবিতাটি কবি দিল আফরোজকে ধন্যবাদ। আমার সাথে যদিও কখনো পরিচয় হয়নি, তবে তার কবিতাটি অসাধারণ লেগেছে। আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা নেবেন কবি দিল আফরোজ। তারপর আমার সামনে যে কবিতাটি এসেছে, কবিতাটির শিরোনাম কত দূর যাবে, লেখক রতন আলী। আমি পোস্ট থেকে বুঝেছি, কিন্তু কবিতার সাথে লেখক কিন্তু তার নামটিকে লিখেননি। আমার কাছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কবিতার সাথে সাথে আপনার নামটা লিখবেন, তারপরে কবিতাটা পোস্ট দিবেন, নচেত অনেক সময় কবিতা হারিয়ে যাবে। শাহনাজ পারভিন আপুকে ধন্যবাদ, রতন আলী দাদা, ফেরদৌসি খানম, রিনা আপু, শাকিলা রনক আপু, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা লাইভটি দেখছেন, আমি লাইভের শেষে কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে কিছু কথা বলবো। আপনারা অপেক্ষা করুন, লাইভটি দেখুন, এবং যদি ভালো লাগে আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিতে পারেন আমাদের এই পোস্টটি। আপনারা নিয়মিত প্রতিভা প্রকাশ গ্রুপে পোস্ট দিবেন, এবং এই পোস্টকৃত লেখাগুলো নিয়ে আমি মাঝে মাঝেই চেষ্টা করব আপনাদেরকে লাইভের মাধ্যমে কিছু আলোচনা সমালোচনা করতে।
তো রতনালী ভাইয়ের কবিতায় আসি। কত দূর যাবে, ভয়ের তুলায় ভরা আধারে বালিশ, পাতার বিভেদ যেন আলোর সেলাই, অক্ষরের আনন্দে সাহসে সৌদাই, বাজারে বিকানো বেহুদা বিশ্বাসের সাথে। চমৎকার চমৎকার উদাহরণ দিয়েছেন এবং তুলনা করেছেন, উপমা দিয়েছেন। বেহুদা বিশ্বাস, আলোর সেলাই, আধারে বালিশ, চমৎকার রূপকভাবে উপমা ব্যবহার করেছেন, রূপক ব্যবহার করেছেন। চমৎকার একটি গদ্য কবিতা উপহার দেওয়ার কারণে রতনালী ভাইকে আমি ধন্যবাদ জানাই। তারপর আমার সামনে শুক্রবারের কবিতা লিখেছেন সৈকত রায়হান। কবিতা শিরোনাম দর্পণ। তোমরা তাকিয়ে দেখো পেছনে এবং সামনের দিকে, যদি আলোকপ্রাপ্ত হও দেখবে দর্পণে প্রতিবিম্বিত উজ্জ্বল নিদর্শন সমূহ, সাগর, পাহাড় ও মনোরম প্রকৃতি ও সুবিন্যস্ত তারকারাজি এবং সত্য ইতিহাস। চমৎকার বর্ণনামূলক কবিতা। আমরা একটা জিনিস জানব, সাধারণত কবিতা দুই প্রকার হয়, একটা হলো মনময় কবিতা, আরেকটি হলো তন্ময় কবিতা। নিজেকে ঘিরে, নিজের চিন্তা ভাবনা, নিজেকে নিয়ে যে কবিতাগুলো উপস্থাপন করা হয় এটাকে বলা হয় মনময় কবিতা। আর যখন বস্তুকে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা হয় সেটাকে বলা হয় তন্ময় কবিতা। সাধারণত আমরা সবসময় মনময় কবিতা এবং তন্ময় কবিতা দুই ভাগের কবিতাই বিভিন্নভাবে আমরা দেখতে পাই। এছাড়াও একটা জিনিস মনে রাখতে হবে, কবিতাকে মানে আমরা যখন শ্রেণীবদ্ধ করব, কবিতাকে যখন আমরা ভাগ করব, তখন আমরা কিন্তু ছন্দের কথায় আসতে হবে। ছন্দ আমরা জানি সাধারণত তিন প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। আমরা কবিতাকে যখন ছন্দে আসব, তারপর আমাকে ভাবতে হবে ছন্দের পাশাপাশি অপরিহার্য বিষয় হলো অলঙ্কার। অলঙ্কারটা নিয়ে আমাদের পড়তে হবে। শব্দের অলঙ্কার আছে, অর্থের অলঙ্কার আছে। শব্দের অলঙ্কার আছে আবার 5 প্রকার, অর্থের অলঙ্কার আছে 5 প্রকার। আমরা চেষ্টা করব এই ছন্দ অলঙ্কারগুলো জানতে। পাশাপাশি এইগুলোর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো রস। ছন্দ, অলঙ্কার এবং রস, তিনটার কম্বিনেশনেই কিন্তু আমাদের একটা চমৎকার সাহিত্য সৃষ্টি হয়। আমরা যেগুলো জানি না জেনে নিব এবং চেষ্টা করব জেনে নিতে। আমাদের বই পড়তে পারি, গুগল থেকে জানতে পারি, সিনিয়র লেখকদের থেকে জানতে পারি। আমরা এইভাবে আমাদের জানতে পারবো। আশিকুর রহমান ভাই ধন্যবাদ, মানে আমাদের স্বাধীন ভাই। তারপরে আনোয়ার আজিম শামীম ভাই, ডাক্তার সাহেব দেখছেন, রতনালী দাদা দেখছেন, তারপরে শাহনেওয়াজ খান কলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী, উনিও দেখছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। আমার সামনে এই মুহূর্তে যার লেখা এসেছে ওনার নাম মাহবুবুর রশিদ। লেখা শিরোনাম সাম্যের গান। ভেদাভেদ বুঝি না আমি, দ্বন্দ্ব সংঘাত, ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ আমি, কিবা আমার জাত। যাক, বর্ণনামূলক একটি কবিতা, আপনি এগিয়ে চলুন। তারপর আমার সামনে যে কবিতাটি এসেছে, কবিতার শিরোনাম পুষ্পকলি ও মধুকর। লিখেছেন নজরুল ইসলাম মণ্ডল। শোনো মধুকর, জীবনের কথা বলি, পাপড়ি মেলিয়া ফুটিতে চাই, কিশোরী পুষ্পকলি। পাপড়ি বানানে আপনি চন্দ্রবিন্দু ব্যবহার করেছেন। কেন চন্দ্রবিন্দুর ব্যবহার হয় আপনাকে জানতে হবে। মাত্র 3টি জায়গায় 3টি বিষয় উজ্জ্ব হয়ে গেলে, মন ও অনেশ্বর চলে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। আপনি আপনার শব্দটা দেখে নেবেন, পাপড়ি বানানটা। এবং মেলিয়া ফুটিতে চাই, অপ্রয়োজনীয় সাধু ভাষা ব্যবহার করাটা মানে আমার কাছে মনে হয় প্রয়োজন নেই। সুতরাং আপনি চলিত ভাষা বা প্রমিত ভাষায় লিখতে পারেন। আপনার লেখা খুব সুন্দর, আপনার ছন্দবদ্ধ রাখার চেষ্টা করেছেন। বাঁচিয়ে আমারে গাও সবুজের গান, রঙিন ফুলের রঙের সাজে সাজাও ভুবন প্রাণ, পুষ্প কাননে পাপড়ি খুলিয়া ফুলে, সুবাস ছড়িয়ে দাও ভরিয়ে জীবন দুয়ার খুলে। ধন্যবাদ আপনি নজরুল ইসলাম মণ্ডল ভাইয়াকে চমৎকার লেখার জন্য। তারপরে আমার সামনে যে লেখাটি এসেছে, বর্ষায় ইশতেহার। লিখেছেন নুসরাত জাহান জেরিন। উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। তোমার ভাবনায় গতরে যখন কষ্টের রং এক্কা দোক্কা খেলে, বিরহ আর বেদনারা বিচ্ছেদের বিপদে সংকেতের আসর জমায়, তখন বর্ষাকাল না থাকলেও আমার একজোড়া কাজল চোখে ভালোবাসার বৃষ্টি ঝরে। চমৎকার চিত্রকল্প ব্যবহার করেছেন নুসরাত জাহান জেরিন আপুকে। ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং প্রতিভা প্রকাশের পক্ষ থেকে। তারপর আমার সামনে যে কবিতাটি এসেছে, কবিতার শিরোনাম ষড়ঋতু প্রেম চাষে। লেখকের নাম কলমে কলি চক্রবর্তী। কলমে শব্দটা ব্যবহার কেউ কখনো করবেন না, শুধু লেখা থাকবে কবিতার শিরোনাম এবং লেখকের নাম। কবিতার শিরোনাম ষড়ঋতু প্রেম চাষে, কবি কলি চক্রবর্তী। এভাবেই সুন্দর। কিন্তু আপনি শুরুতে লিখেছেন কবিতা, আবার পরে লিখেছেন নামের আগে লিখেছেন কলমে, এটার অর্থ নেই কোনো।
সুতরাং কবিতার শিরোনাম থাকবে, কবির নাম থাকবে, তারপরে লেখাটা। আমি লেখাটা এবার শোনাচ্ছি। কত মনোরম কত মধুর শস্য ফসলে চুপ সুদূর, এই বাংলার বৃক্ষ তরুতে, হাটে মাঠে ঘাটে নয়ন জুড়াতে, ওহে ধরণী নতশিরে তব চরণে, আমি পুনঃ পুনঃ বাঁচি উল্লাসে। আপনার কবিতা বর্ণনা ভঙ্গি সুন্দর, তবে আপনার শব্দ ব্যবহার খুবই প্রাচীন শব্দ ব্যবহার করেছেন। আপনি আধুনিক সময়ের সিনিয়র লেখক কিংবা যারা ভালো কবিতা লিখেন তাদের কবিতাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, আপনি আধুনিক শব্দ ব্যবহার করবেন, এটা আমার প্রত্যাশা। কেউ মন খারাপ করবেন না, আমি সমালোচনা করছি না। আমি চাই আপনারা ভালো কবিতা লেখেন, ভালোটাকে বোঝার চেষ্টা করেন, কোনটা ভালো এটাকে অনুভব করেন, বোঝার চেষ্টা করেন। ভালো কবিতার বই পড়েন, যা তা পড়বেন না, যেটা সেটা পড়ে মানে সময় নষ্ট করবেন না। তারপর আমি আসি, আমার সামনে যে লেখাটি এসেছে, জাহিদুল ইসলাম, সরকার জাহিদুল ইসলাম, আমি জানি তাকে, কিন্তু সে তার লেখক নামটা নিচে লিখেছে। এটা কিন্তু আমি খুবই মন খারাপ করছি, বারবার একই কথা বলছি। জাহিদ আমাদের নিজেদের ঘরের ছেলে। জাহিদ, তোমাকে অনুরোধ, নিজের লেখক নামটা কখনো লেখার নিচে হবে না। প্রথমে লেখার শিরোনাম, তারপরে লেখকের নাম, তারপর কবিতা। কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। হয়তো ভুলবশত ভুল নাম্বারে ডায়াল করেছিলে, বেহুলার মতো প্রতীক্ষায় থাকা একটি যুবতী, মাধবীলতার মতো নিষ্পাপ। আহা, কল রিসিভ করতেই সে যেন পুনরায় জীবন পেল। সাহারায় যেরকম রাতের শীত নামে অতি উৎকণ্ঠায় বলল, চন্দন তুমি কোথায়, এত দেরি হলে কেন। চমৎকার গদ্যমূলক একটি কবিতা এবং কবিতায় রূপক কিছু ব্যবহার রয়েছে। ধন্যবাদ জাহিদকে। তবে আমি বলবো কবিতাকে আরও ঋদ্ধ করতে হবে, অল্প শব্দে বেশি ভাব প্রকাশ করতে হবে। এটাই কবিতার মূল বৈশিষ্ট্য, অল্প শব্দ, ভাবনাটা বেশি, এবং কবিতায় থাকবে রহস্যময়তা, কবিতা থাকবে আড়াল। টোটাল বর্ণনা করে দিলে, সব খুলে দিলে তো কবিতা থাকে না। কবিতার রহস্যময়তাটা খুব বেশি দরকার। কবিতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং অল্প শব্দে বড় ভাব বোঝানোটাই হলো কবিতার মূল কারিগরি। সুতরাং আপনি চেষ্টা করতে হবে এটা। আমার সামনে আরেকটি কবিতা চলে এলো। কবিতার শিরোনাম জনা, সম্ভবত লিখেছেন চৈতালি রায়, পশ্চিমবঙ্গের আমাদের দিদি। আমি মাহেশ্বরী, পুরীর রাজরানী, নীল ধবজ রায় তুমি সত্য রাজা বটে স্বামী আমার। শত্রু সঙ্গে কেন পৌরসীনতায় তুমি করেছে সন্ধি হে রাজন, পুত্র সুখে পাথর হওনি তুমি, পাথর হয়েছে কি বিবেক তোমার। ইতিহাস নিয়ে, ইতিহাস সমৃদ্ধ বা ইতিহাসকে কেন্দ্র করে একটি কবিতা। চৈতালি রায়কে ধন্যবাদ তার কবিতার জন্য। আমার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি সবার নামগুলো অন্তত উচ্চারণ করে যেতে। বিস্তারিত ব্যাখ্যা এখানে লাইভের মাধ্যমে করা সম্ভব হয়ে ওঠে না, তারপর আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং কারো যদি ইচ্ছে হয় ছন্দ নিয়ে কথা বলবেন, ছন্দ প্র্যাকটিস করবেন, অলঙ্কার নিয়ে কথা বলবেন, সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, প্রতিভা প্রকাশের অফিসে। আমরা সরাসরি আপনার সাথে কথা বলবো। প্রতিভা প্রকাশ শুধু একটি প্রকাশনা প্রতিষ্ঠান নয়, প্রতিভা প্রকাশ সাহিত্য চর্চার একটি প্ল্যাটফর্মও আমরা বলে থাকি। আপনারা নির্দ্বিধায় আপনার কবিতা নিয়ে আমাদের প্রতিভা প্রকাশ কার্যালয়ে আসবেন, আমরা কথা বলবো কবিতা নিয়ে। আমি এই মুহূর্তে আসবো শাহনাজ পারভীন মুক্তিয়াপুর কবিতা নিয়ে, আষাঢ়ে কাঁদে নীলাম্বরী। আষাঢ় মাসে বৃষ্টির কাছে মেঘ ধরেছে বায়না, বর্ষা এলো দেশটা জুড়ে বাইরে চলা যায় না, মেঘ গুড়গুড় আকাশ জুড়ে যাচ্ছে হাওয়ায় ভেসে, কাচ্ছে ওই নীল নীলাম্বরী মেঘের, কাচ্ছে ওই নীল নীলাম্বরী মেঘেরা চলছে নেচে। এখানে নীল নীলাম্বরী কাচ্ছে ওই বলতে কিন্তু আমি আটকে যাচ্ছি। আপনার চমৎকার ছড়া, আপনি নির্ভুল ছন্দ বুঝেন এবং ছড়া লিখেন আমি জানি, কিন্তু এই যে আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি, এটা হলো একটু দুর্বলতা। আপনি এটাকে কাটিয়ে নেবেন, মন খারাপ করবেন না। কেন আটকে যাচ্ছেন একটু ভেবে দেখবেন, লেখাটি প্রয়োজনে আরেকবার ঘুরিয়ে লিখবেন। এবার সামনে আসলো ইয়াকুব আলী তুহিনের লেখা মেঘের বাড়ি। মেঘের বাড়ি কইরে ভাই নীল আকাশে উড়ে যায়, বাতাস বয়ে নিয়ে আসে সাদা মেঘের সোনার বাসে। সূর্য মামা রোদ ঢালে মেঘের মাঝে রং তুলে। সূর্য মামা রোদ ঢালে, এখানে কিন্তু ছন্দটা কেটে যাচ্ছে আমার কাছে মনে হয়। তো আপনি চেষ্টা করবেন যে ছন্দটা যেন কেটে না যায়। আমার মানে তাৎক্ষণিকভাবে পড়তে ভুল হতে পারে, কিন্তু আমি চাই আর একটু ঝরঝরে যেন হয়। ধন্যবাদ ইয়াকুব আলী তুহিন ভাইকে। তারপর আমার আজকে কিন্তু অনেক কবিতা পোস্ট হয়েছে, আমি যতটুকু পারবো বলে যাব, অন্তত আরও 10 মিনিট আমি চালিয়ে নিতে চাই। আমার সামনে এই মুহূর্তে যে কবিতাটি চলে এলো, শিরোনাম আমাকে শোনো, কবি জানে আলম। শোনো, আমি বিশুদ্ধতা নির্মাণ করি। আমাকে শোনো, যদি সুন্দরী করে দোল খেতে চাও ফাগুন হাওয়ায়, শোনো আমি অনাবিলতাকে প্রস্ফুটিত করি। আমার কথা শোনো,
যদি সুরভিত সুস্মিত পরিবেশ চাও। জানে আলম ভাই সিনিয়র কবি, ভালো কবিতা লিখেন এবং চমৎকার কবিতা আজকে উপহার দিয়েছেন। কৃতজ্ঞতা জানে আলম ভাইকে তার লেখার জন্য। তারপরে আমার সামনে একটি গল্প রম্য রচনা লিখেছেন মোল্লা আলী আসগর, লেখা শিরোনাম ছবি। আমি যেহেতু অল্প সময় গল্প করতে পারবো না, তাই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মোল্লা আলী আসগর ভাইকে তার লেখার জন্য। তারপরে আমি আসব তারপরে যে লেখাটি উম্মে হাবিবা কনক, উনি একটি ছড়া পোস্ট করেছেন। লেখক নামটা কিন্তু লেখার সাথে উনি লিখেননি, আমি অনুরোধ করব লিখবেন। চেনা পাখির অচেনা সুরে এলোমেলো গান, শহর জুড়ে শব্দ জব্দ নেই যে কোনো প্রাণ। জোনাক জলা রাত্রি নামে চাঁদের সোদা পানে, চাঁদের মনে দাগ লেগেছে বেসুরো গান শুনে। চমৎকার অসাধারণ একটি ছড়া কবিতা উপহার দেওয়ার জন্য উম্মে হাবিবা কনক আপুকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তারপর পোস্ট দিয়েছেন রাসেল খান, অসাধারণ একজন শিশু সাহিত্যিক। আমি বলবো, অভিনেতা নই তবু আজ অভিনেতা হয়ে হাসি মুখে বলছি কথা কষ্ট সয়ে সয়ে। বুকের ভেতর এক পৃথিবীর দুঃখ রেখে জমা, যেমন খুশি চলছি দারুণ নেই কো দাড়ি কমা। আড়াল করে ব্যথা যত খুশির চমক ঠোঁটে, আমার মতো নেই দ্বিতীয় অভিনেতা মোটে। এমনি করেই সকাল দুপুর রাত্রি গড়ায় শেষে, বলছি তবু ভালো আছি রূপ দেখানো হেসে। নির্মম বাস্তবতা অভিনয় করে আমাদের চলতে হচ্ছে, এই বিষয়টাই তার একটি পদ্যের মাধ্যমে প্রকাশ করেছেন রাসেল খান। আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সামনে যে লেখাটি চলে এলো, আজকাল ভয় পাই, লিখেছেন জান্নাত তায়েবা। আঘাতহীন ভালোবাসায় চেতনা হারিয়ে ফেলি, বৃষ্টিহীন মেঘের মতো আমি উপলব্ধি করি আমি কখনোই প্রেমের প্রতিপক্ষ ছিলাম না, কিন্তু প্রেম আমার প্রতিপক্ষ হয়ে উঠছে বরাবরই। চমৎকার বর্ণনামূলক এবং উপমা সমৃদ্ধ একটি কবিতা। জান্নাত তায়েবাকে তার লেখার জন্য ধন্যবাদ এবং আমি আশা করব নিয়মিত প্রতিভা প্রকাশ গ্রুপে পোস্ট করবেন। এই মুহূর্তে আমার সামনে যে লেখাটি চলে এলো, উনি পশ্চিমবঙ্গের খ্যাতিমান কবি শিশু সাহিত্যিক অচিন্ত সুরাল দাদার একটি লেখা আমার সামনে চলে এসেছে। লেখার শিরোনাম হতাম যদি আমি। একটা ছড়া এমন যদি হতো যখন সকলে নিষ্প্রাণ, সে কিন্তু ছোট্ট নদীর মতো গাইছে সুখে কলকলিয়ে এগিয়ে চলার গান। একটি ছড়া চাইলেই হতে পারে যখন সকলে তার কিক, তার কিন্তু কেবল বোধের সাধন, জানার গণ্ডি পার করে সে বুঝে তার অধিক। ছন্দবদ্ধ চমৎকার একটি পদ্য আমাদের উপহার দিয়েছেন অচিন্ত সুরাল দাদার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই মুহূর্তে আমার সামনে যে লেখাটি চলে এসেছে, লেখক তাসরিবা খান, লেখা শিরোনাম খোলস। গর্জিত তর্জনী, অস্ফুট কোলাহল থেমে যাবে এখনই। নীল ঝর্ণার পাশে ভেসে ওঠা যুবতী, শরীরের শিরা ছুঁয়ে দেখতে যে পাই এক অপসরী। চমৎকার তার বর্ণনাধর্মী কবিতা। একটি শব্দ আমি বলে দিচ্ছি সবাইকে ধারণাটা, সেটা হলো এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে নীল ঝর্ণা। ঝর্ণা বানানটাতে তাসরিবা মূর্ধন্য ব্যবহার করেছে। আসলে এই ঝর্ণা শব্দটি বাংলা শব্দ নয়, এটি ফার্সি শব্দ, তাই এখানে বাংলা গ্রামার চলবে না, ঝর্ণা বানানটি দন্তন্য হবে। ধন্যবাদ তাসরিবাকে চমৎকার পোস্টের জন্য। তারপর আমার সামনে যে লেখাটি চলে এসেছে, রূপান্তরের রূপরেখায়, লেখক শায়লা শেখ। নিয়মিত প্রতিভা গ্রুপে পোস্ট দিচ্ছেন শায়লা শেখ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি কবিতাটি দু এক লাইন পড়ে শোনাচ্ছি। বিচিত্র বিশ্ব, অদ্ভুত আলোক ছটায় পৃথিবীকে দেখেছি হরেক রকম ভিন্নতায়। রঙের বেরঙের অচেনা মানুষ পরিচয়ে, কথা আছে কারো কর্মে নেই স্বচ্ছতা। বর্ণনামূলক কবিতা। ধন্যবাদ শায়লা শেখকে। তারপর আমার সামনে যেই কবিতাটি এসেছেন এবং কমেন্ট করছেন নিয়মিত আমাদের গ্রুপে, মাহফুজা আক্তার বৃষ্টি। কবিতার শিরোনাম সাক্ষী তোরা দহন বেলার। সব শেষ হবার পরও কতটা আপন তুমি, যেমনটা বেদনার কান্নার মিতালি। চলে যাবার পরও কিভাবে ছুঁয়ে আছো আমাকে, নিঃশ্বাসের গভীরতা বলে যায় তা। পাল্টে যাওয়া রং মশাল আগুনের ফুলকি, হাতের রেখায় আঁকা আত্মার আত্মহতি, আত্মার আহুতি। স্বপ্নমহল ভেঙে চুরমার, নিস্তব্ধ শহরে লুকানো হাহাকার, রাতের কার্নিশে জমানো বোবা চিৎকার, সাক্ষী তোরা দহন বেলায়। চমৎকার নন্দিত একটি কবিতা। মাহফুজা আক্তার বৃষ্টিকে ধন্যবাদ। শুধু একটি শব্দ আমার চোখে পড়েছে, সেটা হলো স্বপ্ন বানানটা আপনার এখানে ভুল রয়েছে, আপনি সংশোধন করে নেবেন। কৃতজ্ঞতা আপনার প্রতি চমৎকার একটি ভালো কবিতা উপহার দেওয়ার জন্য। তারপর আমার সামনে
আনিস আহমেদ ভাইয়ের একটি কবিতা, শিরোনাম আমি তোমাকে মুক্তি দিলাম। ভালোবাসলে সব দেওয়া যায় সব, তুমি চাইলে আমি অনায়াসে লিখে দিতে পারতাম। বদ্বীপ ছেড়ে যাওয়া বঙ্গোপসাগর যার নীল জলে স্নান করে। চমৎকার বর্ণনামূলক কবিতা, বর্ণনামূলক কবিতা টেনে নিচ্ছে। চমৎকার দীর্ঘ একটি কবিতা। কবিতা এত দীর্ঘ না করলেও হয়, মূল কথাগুলো অল্প লাইনে প্রকাশ করতে পারেন। আধুনিক কবিতার বৈশিষ্ট্য অল্প শব্দে ব্যাপক অর্থ থাকে, সুতরাং কবিতাকে খুব দীর্ঘ না করে চেষ্টা করবেন অল্প কথায় বেশি ভাবটাকে প্রকাশ করার জন্য। আমার মনে হচ্ছে আমি কিন্তু গ্রুপটাকে সাধারণত স্ক্রল করে যা পাচ্ছি তা বলে গেলাম, এবং আমার মনে হয় আমি 34টি লেখার নাম যারা আজকে পোস্ট করেছেন সবার নামটুকু আমি কিন্তু বলেছি। সর্বশেষ আমার হাতে যে লেখাটি দেখাচ্ছে ওনার নাম রাকিবুল হাসান। বিদ্যুৎ লেখার শিরোনাম ইলেকট্রন প্রবাহে সৃষ্টি আমি, চলছি যে অবিরাম, কতটা দরকারি আমি হিসেব করে পারবে কি দিতে দাম। আমার প্রবাহ চলছে সারা জাহানে, হাজার বছর ধরে আবিষ্কৃত হয়েছে আমি শত কাজে সকল প্রাণী করে। বিদ্যুৎ নিয়ে কবিতা, চমৎকার। রাকিবুল হাসানকে ধন্যবাদ। আপনারা যারা প্রতিভা প্রকাশ গ্রুপে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমি ইতিমধ্যে 30 মিনিট পার করে ফেলেছি কথা বলতে বলতে, বক বক করতে করতে, আর করব না। এখন যারা পোস্ট দিয়েছেন সবার লেখা নতুন করে দেখা সম্ভব হবে না, কারণ ইতিমধ্যে অনেকটুকু সময় পার করেছি। এত দীর্ঘ কথা বলাটা আমাদের জন্য কষ্টকর। তারপর আমি চেষ্টা করেছি আপনারা নিয়মিত পোস্ট দিন, পোস্টগুলো গ্রুপে থেকে যাক। আমি আবারও খুব অচিরেই আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 2 দিন লাইভের মাধ্যমে আপনাদের প্রাপ্তি স্বীকার জানানো, লেখাগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টাটা করব, ঠিক আছে? এবং আপনারা আমি যে কথাগুলো বলছি আমার কথা কি ভুল হতে পারে আপনারা পরামর্শ দিবেন, আমি চেষ্টা করব। আমি তো মনে করি আমার চর্চার জন্য, আমার পাঠের অভিজ্ঞতার জন্য আমি আপনাদের লেখা পাঠ করি, কিন্তু আমি আপনাদের বেশিরভাগের লেখাই পাঠ করি, কিন্তু অনেকের কবিতা থেকে আমি সন্তুষ্ট হতে পারি না, কারণ নতুন শব্দ যদি না পাই, নতুন বক্তব্য যদি না আসে, তৃপ্ত হই না। সুতরাং আপনারা চেষ্টা করবেন নতুন শব্দ যেন আপনার কবিতায় আসে, নতুন বক্তব্য যেন আসে, কবিতা নিয়ে বেশি বেশি পড়বেন, বেশি বেশি ভাববেন, নতুন কিছু যেন আমরা উপহার দিতে পারি সবাইকে, সেই চেষ্টাটা করবেন। প্রতিভা প্রকাশ গ্রুপে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা নিয়মিত পোস্ট করবেন এবং আজকের লাইভটি যাদের ভালো লেগেছে আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের পোস্টে রেখে দিবেন, আপনাদের ওয়ালে দিয়ে দিবেন। প্রতিভা প্রকাশের সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন ইচ্ছে হলে। আর প্রতিভা প্রকাশের যে কোনো পরামর্শ আপনাদের থেকে আমি শুনতে চাই, নিতে চাই। তো আপনারা আজকে আর দীর্ঘ করব না, আমি একাই অনেকক্ষণ কথা বললাম। আপনাদের কমেন্ট থেকে জেনে নিব আপনাদের মন্তব্যগুলো এবং আমি পরবর্তী পোস্টে সংশোধন হওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, আর দীর্ঘ করব না। শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।